ধনুরাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে সিংহ রাশিতে। এতদিন সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে ছিল। এবার নক্ষত্রটা পরিবর্তন করছে জুলাই মাসের 20 তারিখে 2025-এ অবস্থান করবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, এবং এই নক্ষত্রে থাকবে 30 মার্চ 2026 পর্যন্ত। প্রায় 250 দিনের মতন একটা লম্বা পিরিয়ডের গোচর হতে যাচ্ছে এই কেতুর অবস্থান তো যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে। এবার এই নক্ষত্র পরিবর্তনে কী রকম প্রভাব পড়বে, এই ধনুরাশির উপর কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এই সমস্ত কিছু তুলে ধরবো আলোচনাটির মাধ্যমে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আগামী দিনে বহু ভিডিও এই ধনুরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরই কিন্তু বলা হচ্ছে। ধর্মের ঘরে কেতুর অবস্থান, এটা কেতুর সর্বশ্রেষ্ঠ অবস্থান, এবং ধনুরাশিকে নিজের রাশি ভাবে এবং তার উপর এই ধর্ম ত্রিকোণে অবস্থান। আর কেতুর যে একটা প্রভাব রাশির উপর থাকছে, ধনুরাশিকে তো কেতু নিজের রাশি ভাবে, গুরুর রাশি, যেহেতু গুরু আর শিষ্যের সম্পর্কে এখানটাতে উঠে আসছে। তো যার জন্য ধনুরাশির ক্ষেত্রে কেতুর এই যে পরিবর্তন, কেতু যে ধর্মের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু খুবই ভালো পরিবর্তন। তো এতদিন ছিল সূর্যের নক্ষত্রে, এবার চলে আসছে শুক্রদেবের নক্ষত্রে। তো শুক্র হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে শুক্রদেবের সাধারণ রাশি বৃষ রাশি, এবং একাদশ ঘর, যেটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। এই দুটি রাশির কিন্তু অধিপতি হচ্ছে শুক্র। তো তারই নক্ষত্রে কিন্তু কেতু অবস্থান করছে। কেতু হচ্ছে কি একটি ছায়া গ্রহ। কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো ফল দিবেই, সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে। আবার যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে। তো যাই হোক, কেতুর এই অবস্থান অনেক দিক থেকে ভালো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। এবং বর্তমানে ধনুরাশির তো শনিদেবের ঢাইয়া চলছে। তো এর মাঝখানে যে গ্রহদের অবস্থানগুলো হচ্ছে, সেই অবস্থানগুলো সম্পূর্ণভাবে ধনুরাশির পক্ষে, কোনো রকম বিপক্ষ বলে কিছু দেখতে পাচ্ছি না। এই ঢাইয়ার মধ্যেও কিন্তু ধনুরাশির একটা বিশেষ উন্নতির যোগ রয়েছে। এর আগে যে 7.5 পিরিয়ডটা ছিল, তাতে কিন্তু বহু ধনুরাশির জাতক জাতিকারা মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিলো। এক একটা স্টেপ কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। কিন্তু এবারের যে একটা ঢাইয়ার প্রভাব, এর প্রভাবটা কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত হতে যাচ্ছে। অর্থাৎ গ্রহদের মানচিত্র, গ্রহদের অবস্থান, গ্রহদের নক্ষত্রগত অবস্থান সব দিক থেকে একটা ভালো জায়গায় রয়েছে এই ধনুরাশি। রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তো অতিচারী ভূমিকায় রয়েছে। মিথুন রাশিতে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। সেরকম শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে, আবার শনিও দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে। শনিদেব বক্রি হয়েছে। তো যাই হোক, ভালো অবস্থান এক কথায়। তো এই যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এটা শুক্রদেবের নক্ষত্র। এর অধিপতি দেবতা হচ্ছে ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা। সৌভাগ্যের দেবতার নক্ষত্র হচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তাই সেই নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে। কেতুকে সবসময় আধ্যাত্মিকতা, ধর্মের সাথে জুড়ে দেখা হয়, কারণ আমাদের বেদে কেতুর সম্বন্ধে যা উল্লেখ রয়েছে, কেতু হচ্ছে ধ্বজা, অর্থাৎ ঝান্ডা, পতাকা, যেটা সবসময় উঁচুতে স্থাপন হয়, অর্থাৎ একটা বিজয়ের চিহ্ন, জয়ের চিহ্ন। তো ধর্মের ঘরে অবস্থান, তাহলে ধর্মের দিক থেকে জয়, অর্থাৎ ধর্মপথে যারা থাকবে বা ধর্মকে নিয়ে যারা কাজকর্ম করবে, তারা এই সময়কালে একটা জয়ী হবে। এই সিগন্যালটা বোঝা যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। কেতু হচ্ছে আবার অন্তর্মুখী, আর রাহু হচ্ছে বহির্মুখী। রাহুর বিপরীতেই কেতু অবস্থান করে। রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা কেতু রাখে, আর কেতুকে ব্যালেন্স করার ক্ষমতা গুরু রাখে। কারণ কেতুর তো চোখ নাই, ধর রয়েছে। কেতু তো অন্ধকার, কিছুই দেখতে পায় না। তো গুরুর আশীর্বাদে, গুরুর জ্ঞানের আলোতে কেতু কিন্তু আলোকিত হয়। যার জন্য গুরুর সাথে কেতুর সম্পর্ক হচ্ছে শিষ্যের সম্পর্ক। তো এই যে নক্ষত্রটা পাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেভাবে উল্লেখ করা হয়েছে,
যে সূর্য উদয়ের আগে যে লালিমা ভাবটা থাকে সেটাকে কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এবং এই যে লালিমা ভাবটা সেটাও কিন্তু আবার সেই রং খেলার প্রতীক, যেটা প্রতি ফাল্গুন মাসে হয়, যে রং খেলা, হ্যাঁ, যেটা হোলি এক কথায় বলতে গেলে। তো এটাও কিন্তু তার সাথে তুলনা করা হয়েছে, কারণ যে রাজাদের সময় কী হতো, সূর্য তো রাজা, তো রাজা যখন বিজয় হাসিল করবে, যে নিজের লক্ষ্যে চলে গেল, তো তারপরে যে আনন্দ উল্লাস সেটা কিন্তু এই রং খেলার মাধ্যমেই কিন্তু সমাজে একটা প্রকাশ পেত। তো সেই রকম জিনিসটা যে কোনো কাজ হাসিল, তাহলে হাসিল হওয়ার একটা প্রবল সম্ভাবনা এই সময় থাকছে যে কোনো কাজে। এই ধনুরাশির ক্ষেত্রে যে বিজয়ের একটা কিন্তু সূচনা হয়ে গেল এক কথায় বলতে গেলে, কারণ সাফল্য পাওয়ার পরেই তো একটা আনন্দ উল্লাস, সেটাই কিন্তু হচ্ছে যেটা রং খেলার মাধ্যমে বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রটা হচ্ছে আকর্ষণের একটা মানে খুবই প্রবল জায়গা তৈরি করে, তো খুবই আকর্ষণের পাত্র হয়। কারণ রাজার রূপের মধ্যে আকর্ষণ অবশ্যই থাকবে, একটা প্রভাবশালী আকর্ষণ, একটা চুম্বকের মতন আকর্ষণ, একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এটা তো রাজার মধ্যে থাকবে, এটা তো স্বাভাবিক গুণ। এই নক্ষত্র যখনই আসে তখন এগুলো কিন্তু যথেষ্ট বেড়ে যায়। এবং এই নক্ষত্রটা যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি ভোগ বিলাসিতার প্রবণ, যেরকম ভোগ বিলাসিতা, আনন্দ ফুর্তি এগুলো দেখাচ্ছে, রোমান্টিক মনোভাব এই জিনিসটাকে দেখাচ্ছে। এই নক্ষত্রের প্রতীক আমাদের যে জ্যোতিষশাস্ত্রে দিয়েছে সেটা হচ্ছে কি দোলনা, এবং তার সাথে দিয়েছে হচ্ছে বিছানা। তো বিছানাটা এমন একটা বিছানা, সেটা হবে কি নিউ কাপল, অর্থাৎ নতুন বিবাহিত জীবনে যে প্রথম বিছানার শয্যা সেটাকে কিন্তু বুঝায় এই নক্ষত্রের মাধ্যমে। তো এই নক্ষত্রটা যেরকম রোমান্টিক হয় সেরকম সৃজনশীল হয়, সঙ্গীত ও শিল্পপ্রিয় হয়, অর্থাৎ সঙ্গীত শিল্প, যারা নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে, সোশ্যাল মিডিয়া এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে এই সময়কালে, তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাবে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আবার এই নক্ষত্র থেকে সৌন্দর্যবোধ, আত্মবিশ্বাসী, বিশ্রামপ্রিয় এবং প্রয়োজনে আবার মানে কর্মও করা, এটাও কিন্তু বোঝায়। ভালোবাসা, দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী, এটা হচ্ছে এর মেন জিনিস, যে ভালোবাসা, দাম্পত্য সুখ বলতে যে পার্টনারের মধ্যে যে সুখ, যে একে অপরকে চেনা বুঝা, পাশে দাঁড়ানো, যে একটা মানসিক শান্তি এবং যৌন জীবনে আগ্রহী, এই জিনিসগুলো কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে বোঝায়। এই নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশির মধ্যে পড়ে, সিংহ রাশিতে 4টি চরণ পড়ে। এর বিস্তার হচ্ছে সিংহ রাশিতে 13.20 থেকে 26.40 পর্যন্ত এর বিস্তার হয়। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু কাম জিনিসটাকে বোঝাচ্ছে। তো কাম জিনিসটা হচ্ছে কি, যে মনের ইচ্ছা বাসনা, এটাই তো কাম, যে আমার মনের ইচ্ছা, আমার এই বাসনা ছিল, আমার মনের মধ্যে এই ইচ্ছা ছিল, এটা কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু কিন্তু পূরণ করবে। যে কারোর কোনো গোপন ইচ্ছা রয়েছে এই সময়কালে, এটা কিন্তু পূরণ হবে। এবং এই নক্ষত্রে যে গণ দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু মনুষ্যগণ দেওয়া হয়েছে, এবং বর্ণ দেওয়া হয়েছে ব্রাহ্মণ, আর এলিমেন্ট দেওয়া হয়েছে ওয়াটার, কারণ জলেই কিন্তু জীবজগৎ শুরু হয়। বিশ্ব সংসারকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি, সেটা কিন্তু জলেই তৈরি হয়। এবং এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে ত্রিমূর্তির সংকেত দেওয়া হয়েছে সেটা কিন্তু শ্রীহরি বিষ্ণুকে বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রের যে এলিমেন্ট, যেটা পশু, সেটা কিন্তু বোঝাচ্ছে হচ্ছে আবার ফিমেল র্যাটকে, অর্থাৎ ফিমেল র্যাট তো ইঁদুর। তো এবং এই নক্ষত্রের যে পাখির সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু আবার ঈগলকে দেখাচ্ছে। ঈগলের জীবনের মতন কিন্তু এদের পূর্বা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকার হয়। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের একটা যেরকম তীক্ষ্ণ চোখ থাকে, বুঝার ক্ষমতা যেরকম থাকে, সেরকম কিন্তু আবার জীবনে একসময় খুব বিপদের মুখে পড়ে, একটা কষ্টের মধ্যে আসে, কিন্তু তারপরে আবার নিজেকে ঝেড়ে ফেলে সেই আগের জায়গাতে আসে। কারণ ঈগলের যদি অনুমানিক ধরে নেওয়া যায় তার বয়স 100 বছর, তো মাঝখানে 40-50 বছরের মাঝখানে কিন্তু তার ওই নখ, তারপরে ওই চোচ, এগুলো কিন্তু ভেঙে পড়ে বা নিজে ভেঙে দেয়। পাথরের মধ্যে আঘাত মেরে নিজের নখকে ভেঙে ফেলে, নিজের চোচকে, ঠোঁটকে ভেঙে ফেলে, আবার নতুন করে কিন্তু তৈরি হয়, যে একটা কষ্ট যন্ত্রণা ঈগল পায়। তো এরকমও কিন্তু সেই জিনিসটা বুঝায় পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যে এদের একসময় জীবনে
একটা কিন্তু কষ্টের মুখ দেখতে হয় এবং তারপরে কিন্তু এরা আবার সেই পুনরায় নিজের রূপ ধারণ করে। এবং যে গাছটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু পলাশ গাছ দেওয়া হয়েছে। আর পলাশ গাছের যে ফুল সেটা কিন্তু ফাল্গুন মাস, আগেই তুলে ধরলাম যে রং খেলা। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের কিন্তু বিবাহ খুব তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে কিন্তু খুব ভালো যে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের দাম্পত্য জীবনটা খুব তাড়াতাড়ি হয় এবং কেরিয়ার বলতে গেলে এরা খুব তাড়াতাড়ি আবার উপার্জনও করে এবং খুব শৌখিনও হয়। তো এই নক্ষত্রে আবার কেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং নবম ঘরে অবস্থান করছে, ধর্মের ঘরে অবস্থান করছে, রাশির উপর প্রভাব থাকছে, সেরকম যোগাযোগের ঘরের প্রভাব থাকছে, সেরকম আবার সন্তানের ঘরেও কিন্তু প্রভাব থাকছে এই কেতুর। রাশির উপরেও প্রভাব থাকছে, আবার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরেও অবস্থান করছে, সপ্তম ঘর থেকে দেবগুরু বৃহস্পতিরও প্রভাব থাকছে রাশির উপর। তাহলে এই সময়কালে এই ধনু রাশিদের জীবনে যাদের দাম্পত্য জীবন এখনও পর্যন্ত হয়নি, আকস্মিকভাবে সম্বন্ধ আসা চালু হবে এবং দাম্পত্য জীবন পাকাপাকি হবে, এটা কিন্তু এই জিনিস থেকে বোঝাচ্ছে। শিক্ষার দিক থেকেও সেরকম বিশেষ উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশির শিক্ষার দিক থেকে, কারণ গুরুর ঘরে শিষ্য অবস্থান করছে। তো শিষ্যের কিন্তু সেই প্রতিভাগুলো এই সময় উঠে আসবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন এবং এই সময়কালে যারা আবার কলেজ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে বা ভালো কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষার ব্যাপারে, তাদের কিন্তু আবার উচ্চশিক্ষার যোগ রয়েছে। যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন বা সেলসের কাজে অ্যাক্টিভ রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু আকস্মিকভাবে নিজের কর্মর উন্নতির যোগ রয়েছে। আবার যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। পিতার সাথে একটা সম্পর্কে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, যেটা এর আগে উত্তরা ফাল্গুনিতে ছিল সেই সময় বলেছিলাম যে পিতার সাথে একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার, পিতা পুত্রের সন্তানদের মধ্যে একটা সম্পর্ক বিচ্ছেদ বা একটা ইগোর ব্যাপার থাকবে। এবার পূর্বা ফাল্গুনিতে কিন্তু সেটা বিপরীত হতে যাচ্ছে, যে পিতার সাথে সন্তানের একটা সাপোর্ট, একটা প্রেম ভালোবাসার জায়গা কিন্তু যথেষ্টভাবে উঠে আসছে। এই সময়কালে বহু এই ধনুরাশির যাদের মনের মধ্যে গোপন ইচ্ছা ছিল, যে থাকে মানুষের জীবনে বহু শখ যেটা পূরণ হয় না, গোপনে গোপন থেকে যায়, হলোই না জীবনের শখ, যে আমার একটা ইচ্ছা ছিল মনের যেটা আমি প্রকাশ করতে পারিনি, সেই স্বপ্নগুলোও কিন্তু এই সময়কালে পূরণ হবে। কেতুর এই অবস্থানে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান আকস্মিকভাবে সেটা কিন্তু পূরণ হবে। এবং কেতু মীন রাশিকে কিন্তু নিজের রাশিভাবে, আর মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে চতুর্থ ঘরে, এই ধর্মের ঘরে অবস্থান কেতু। যাদের বাড়ি ঘরের স্বপ্ন রয়েছে, ভালো জায়গা খুঁজে বাড়িঘর করবে, সেই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার হবে এবং সেই স্বপ্নটাও কিন্তু পূরণ করবে কেতু। আকস্মিক অর্থ লাভ করাবে। পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে সেই সম্পত্তি বিবাদেও কিন্তু যথেষ্ট লাভবান হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতার কাপড়ের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, বিশেষ উন্নতির যোগ। আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং নিজের ভিতরের প্রতিভা গুণ এগুলো কিন্তু সমাজের সামনে উঠে আসবে। সেটা যেই কর্মই করুক, সেটা শিক্ষার ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, সব দিক থেকে একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে কেতুর এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থানে ধনুরাশির ক্ষেত্রে। তবে এটাও ঠিক যে সব কিছু করবে, সব কিছু লাভবান হবে, সমস্ত রকম জিনিস থাকবে জীবনে, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু জীবনে পাবে, কিন্তু তারপরেও কিন্তু একটা ধর্মের প্রতি বিশেষ আস্থা, ধর্মের প্রতি একটা বিশেষ মনোযোগী, এগুলোও কিন্তু খুঁজবে এই সময় ধনুরাশি। ধর্মের প্রতি বিশেষ টান জাগবে, ভোগ হবে, তারপরে মনে হবে যে কোথায় কিসের কি ভোগ করলাম জীবনে, আসল ভোগ তো সেই চরণ যেখানটাতে নিজেকে সঁপে দেওয়া। এটাও কিন্তু কেতু বুঝাবে, যেহেতু কেতুর প্রভাব থাকবে রাশির উপরে, এই জিনিসটাও কিন্তু বুঝবে যে আসল সুখ জীবনের সেই সুখ যেখানটাতে পরমাত্মার সাথে নিজেকে বিলীন করে দেওয়া, পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে। এই সময়কালে বহু ধনুরাশির জাতক জাতিকাদের তীর্থস্থানও ভ্রমণ হবে, তীর্থস্থান ভ্রমণ হবে, বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন সেগুলোও ভালো হবে। সরকারের পক্ষ থেকে বা বেসরকারি যেই কর্মে যুক্ত থাকুক, সেই কর্মে নিজেদের কর্মের
প্রমোশন, দায়িত্ব এবং তার সাথে পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে এই সময়কালে। তো যাই হোক, কেতু কিন্তু যেরকম ভোগ করাবে, যেরকম আনন্দ করাবে, যেরকম উপভোগ করাবে, সেরকম কিন্তু আবার ঈশ্বরের দিকে টেনেও নিয়ে যাবে এই সময়কালে কেতু। যে সব কিছুই নিরর্থক, সবই আসল জিনিস হচ্ছে সেই চরণ, যেখানটাতে নিজেকে সঁপে দিতে পারলে বাঁচি, এই জিনিসটাও কিন্তু থাকবে এই কেতুর গোচরে। এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষভাবে আকর্ষণ জন্মাবে, অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। এবং গোপন প্রেম, গোপন ভালোবাসা যেটা গোপনেই ছিল সেই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ যারা প্রেম ভালোবাসার প্রণয়ের মধ্যে রয়েছেন, যারা বাড়িতে বলতে পারছেন না, সেগুলোও কিন্তু উজাগর হবে। সেরকম আবার যারা ব্যভিচারে লিপ্ত থাকবেন, সেগুলোও কিন্তু উঠে চলে আসবে। অতএব এদিক থেকেও ধনুরাশিকে সাবধানে থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম ধনুরাশির সম্পর্কিত। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মন্দিরে পাকা কলা দান করবেন, মন্দিরে আসন দান করবেন, যেটা পশমের আসন 2 রকমের, এবং তার সাথে জলে কাকদি লেবু, পাকা পেকে যাওয়া লেবু যেটা হলদা কালারের, সেই লেবুগুলো জলে প্রবাহমান করবেন। আর তার সাথে বন্ধু মহল, আত্মীয় স্বজন যারা ফুচকা খেতে খুব ভালোবাসে, সেই ফুচকা অবশ্যই খাওয়াবেন, তাতে যথেষ্ট আবার কেতু ভালো ফল দিবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই আলোচনাটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে বা কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে অনেক ভিডিও এই ধনুরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত ব্যাপারকে খুব ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।